প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের তথ্য বইয়ের চৌথ অধ্যায়ের স্প্রেডশিট ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে বিভিন্ন কাজে হিসাব রাখতে হয়। সেটা দৈনিক বাজার হতে পারে, আয় ব্যয় হিসাব হতে পারে, প্রতিষ্ঠানের বেতন হতে পারে, অথবা ব্যাংকের হিসাব হতে পারে। আমাদের হিসাব রাখতে হয়। তো হিসাব রাখার জন্য আমরা যুগে যুগে বিভিন্ন রকম চেষ্টা করে আসছি হিসাব রাখার জন্য। আমরা যদি পিছনে ফিরে যাই বা পিছনে আমরা দেখি, আদিকাল থেকেই মানুষের আদিকাল থেকে মানুষ বিভিন্ন হিসাব রাখতে হতো, বা কখনো পাথরে কখনো গাছের বাকলে বিভিন্ন প্রকার চিহ্ন দিয়ে মানুষ হিসাব রাখার চেষ্টা করতো। এই চেষ্টা থেকে মানুষ আবিষ্কার করে অ্যাবাকাস। এখন থেকে 50 বছর আগের মানুষের কাছে কাগজ কলম ছিল হিসাব করা ও সংরক্ষণের প্রধান উপায়। প্রযুক্তিগতভাবে হিসাব বিকাশে ক্যালকুলেটর আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে কিছুটা স্বস্তি দেয়। তবুও জটিল ও দীর্ঘ হিসাবের সমস্যা থেকেই যায়। এই সকল সমস্যা নিরসন হয় কম্পিউটার আবিষ্কারের পর। কম্পিউটার আবিষ্কারের সম্পর থেকেই মানুষ হিসাব সংগ্রহ করার জন্য বিভিন্ন সফটওয়্যার তৈরি করার চেষ্টা করে। এর মধ্যে প্রথম হচ্ছে 70 দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম বেসিক্যাল স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে। পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস ক্যালক, কেএসপিড নামের স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবিত হয়। বর্তমানে বহুল ব্যবহৃত জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হলো মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট এক্সেল। এক্সেল হচ্ছে একটা বড় ধরনের স্প্রেডশিট সফটওয়্যার। এখানে তথ্যপত্রকে বিশ্লেষণ করে বিভিন্ন রকম হিসাব রাখা হয় এবং হিসাবগুলো সহজেই গাণিতিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করা যায় স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে। তো এখানে সবচেয়ে জনপ্রিয় হলো স্প্রেডশিট প্রোগ্রাম হলো মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট এক্সেল। তো আমরা আসি যে স্প্রেডশিট প্রোগ্রাম কি। স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। স্প্রেডশিট শব্দের অবদানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ। সারি ও কলামের ব্যবচ্ছেদ তৈরি ছোট ছোট আয়তাকার গড়ের সমন্বয়ে স্প্রেডশিট প্রোগ্রাম গঠিত। স্প্রেডশিটের এই গড়গুলিতে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট একটি নিয়মের সংখ্যা বসিয়ে হিসাবে কাজ করা যায়। এটিকে কখনো কখনো ওয়ার্কবুকও বলা হয়। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলি পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলি ওয়ার্কশিট থাকে। এক একটা ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি ও কলাম থাকে। বর্তমানে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত স্প্রেডশিট প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট এক্সেল। স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করতে আমরা কী কী সুবিধা পাই? দৈনন্দিন হিসাব সহজে সংরক্ষণ করা যায় এবং বিশ্লেষণ করা যায়। স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত এবং নির্ভুলভাবে সম্পাদন করা যায়। সূত্র ব্যবহার সুযোগ থাকায় হিসাবের কাজ স্বয়ংসম্পূর্ণভাবে সম্পন্ন করা যায়। বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায়। তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার সুযোগ স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে সহজে পাওয়া যায়। স্প্রেডশিট কোথায় কোথায় ব্যবহৃত হয় আমরা দেখে নিই। শিক্ষাক্ষেত্রে ফলাফল তৈরি ও ফলাফল বিশ্লেষণে স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহৃত হয়। প্রাতিষ্ঠানিক বেতন সংক্রান্ত হিসাব তৈরিতে স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহৃত হয়। প্রাতিষ্ঠানিক আয় ব্যয় হিসাব তৈরিতে স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহৃত হয়। বাজেট তৈরিতে স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহৃত হয়। অর্থাৎ প্রতিটি দেশের বিভিন্ন ক্ষেত্রে বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আসে আমরা স্প্রেডশিট প্রোগ্রামটা কীভাবে ওপেন করব বা আমরা দেখিনি ওপেন করার নিয়মটা। আমরা কম্পিউটার স্টার্টমেন্টে যাব, অল প্রোগ্রামে ক্লিক করব, মাইক্রোসফট অফিসে ক্লিক করব এবং মাইক্রোসফট এক্সেলে ক্লিক করব। ক্লিক করলে মাইক্রোসফট এক্সেলের লোগোটা ওপেন হবে। এরপরে আমরা নিয়েতে ক্লিক করব এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ডকুমেন্টে ক্লিক করলে যে অংশটা আসবে আমরা অংশটা একটু পরিচিত হই। যেমন উপরে ফাইল, হোম, ইনসার্ট, পেজ, ফর্মুলা সবগুলি হচ্ছে মেনু ট্যাব। এর নিচে দেওয়া আছে ফন্ট এবং ফন্ট সাইজ। তারপর দেওয়া আছে নিচে ফর্মুলা বার। আর এটা হচ্ছে মূল পৃষ্ঠাটা। এখানে যেটা ABC দ্বারা যে লেখা সেটা হচ্ছে কলাম, অর্থাৎ এর থেকে যে অংশ নিচে উপর থেকে নিচে চলে গেছে সেটা হচ্ছে কলাম। আর যেটা বাম থেকে ডান দিকে গেছে সেটা হচ্ছে সারি। অর্থাৎ ওয়ার্কশিটের বাম থেকে ডান দিকে চলে আসা ঘরগুলিকে বলা হয় সারি বা রো। 1, 2, 3 দিয়ে এগুলিকে সারিগুলিকে চিহ্নিত করা হয়। আর কলাম হচ্ছে ওয়ার্কশিটের উপর থেকে নিচের দিকে চলে আসা ঘরগুলিকে বলা হয় কলাম। ABC দিয়ে কলাম চিহ্নিত করা হয়। আর ছোটো ঘরগুলিকে বলা হয় সেল। আর নিচে হচ্ছে শিট ট্যাব, অর্থাৎ একটা ওয়ার্কশিটে অনেকগুলো শিট ট্যাব নেওয়া যায়, অনেকগুলো রো কলাম দেওয়া আছে। তো আমরা যাওয়ার আগে আরেকটু পরিচিত হয়ে নেই কী কী অংশ এখানে আছে। তাহলে প্রথম আছে টাইটেল বার। উপর অংশটা হচ্ছে স্প্রেডশিট উইন্ডোর উপরের ওয়ার্কবুকের শিরোনাম লেখা থাকে, এটা বলা হয় টাইটেল বার। পাশে দেওয়া আছে কুইক অ্যাক্সেস বার, অর্থাৎ মেনু বারের উপরে অংশে দেওয়া আছে কুইক অ্যাক্সেস বার। অফিস বাটনের পাশে কুইক অ্যাক্সেস টুলবার অবস্থান। সচরাচর যে বাটনগুলি বেশি ব্যবহৃত হয় সেগুলো এখানে থাকে। তারপর হচ্ছে রিবন। রিবনটা কি? রিবন এখানে উপরে হচ্ছে মেনু, নিচে এখানে কিছু চিত্রভিত্তিক কিছু কমান্ড দেওয়া আছে। আর মেনুটার আওতা হচ্ছে এই গ্রুপ ট্যাব, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন কমান্ডকে গুচ্ছাকারে সাজানো হয়েছে। এগুলিকে একটা রিবন বলা হয়। প্রত্যেকটা মেনুর আওতায় আইকনের মাধ্যমে কমান্ডগুলো সাজানো থাকে। ফর্মুলা বার, অর্থাৎ রিবনের ঠিক নিচেই এর অবস্থান।
এখানে সেলের অবস্থান বা সেলফ রেফারেন্স প্রদর্শন করা হয়, পাশাপাশি সেলের বিষয়বস্তু বা কন্টেন্ট দেখানো হয়। তো ওই স্প্রেডশিট ওপেন করার আগে আমরা কিছু জিনিস জেনে নিই। যেমন পাশে আছে নিউ, নতুন ডকুমেন্ট খুলতে এখানে ক্লিক করতে হয়। পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খুলতে এখানে ক্লিক করতে হয়। সেভ, ডকুমেন্ট সংরক্ষণ করতে এখানে ক্লিক করতে হয়। সেভ এজ, একই ডকুমেন্টকে বিভিন্ন নামে সংরক্ষণ করতে হলে এখানে ক্লিক করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, আসো আবার আমরা মাইক্রোসফট স্প্রেডশিটটা একটা ওপেন করে দেখি কীভাবে কাজটা ওপেন করা যায়। তো আমরা স্টার্ট মধ্যে যাবো। স্টার্ট মধ্যে গিয়ে আমরা মাইক্রোসফট এক্সেলে ক্লিক করব। এক্সেলে ক্লিক করলেই মাইক্রোসফট এক্সেলটা ওপেন হবে। তো আমরা আবার একটু পরিচিত হয়ে নিই। এখানে ফাইল আছে, হোম আছে, ইনচার্ট আছে, পেজ লেআউট, এগুলো হচ্ছে মেনু ট্যাব। পাশে দেওয়া হচ্ছে পৃষ্ঠাটা, অর্থাৎ এখানে ফন্ট আর হলো ফন্ট সাইজ আমরা কীভাবে লিখবো। আর পেজ লেআউটে আমরা পৃষ্ঠার সাইজটা ঠিক করে নিব। মার্জিন আমরা পয়েন্ট 1 করে দিতে পারি। ওরিয়েন্টেশন আমরা এখানে ল্যান্ডস্কেপে রাখবো। আমরা সাইজ ঠিক করে দিলাম, সাধারণত A4 সাইজটা আমরা ঠিক করে দিলাম। আর লেখার জন্য এখানে ইংরেজি বাংলা আমরা দুইভাবে লিখতে পারি। বাংলা লিখতে চাইলে বাংলা ফন্ট আমরা ঠিক করে দিব, এখানে বাংলা ফন্ট দেওয়াই আছে। ইংরেজি লিখতে চাইলে আমরা ইংরেজি ফন্ট ঠিক করে দেবো। যদি আমরা ইংরেজি বাংলা লিখতে চাই তাহলে আমরা বাংলা করবো। অর্থাৎ এখানে কাজগুলি করা হয় হিসাবে কাজ। তাহলে ABC সবগুলো এগুলো হচ্ছে কলাম, আর যেটা বাম দিকে ডান দিকে চলে গেছে সেটা হচ্ছে রো বা সারি, আর ছোটো ঘরটা হচ্ছে সেল। একটা স্প্রেডশিটে অনেকগুলো শিট টেপ নেওয়া যায়, শিট 1, শিট 2। আমরা যদি লক্ষ্য করি স্প্রেডশিট ছড়ানো পাতা কেন বলা হয়, আসলে পাতাটা অনেক বড়। যদি আমরা ডান দিকে যেতে থাকি দেখা যায় পৃষ্ঠাটাগুলো অনেকগুলো পৃষ্ঠা আসতেছে। একটা রেজিস্টার খাতা যেরকম পৃষ্ঠা থাকে, ঠিক ওয়ার্কশিটে অনেকগুলি পৃষ্ঠা থাকে। আমরা যদি নিচের দিকে যাই তাহলে পৃষ্ঠা আসতে থাকবে। অর্থাৎ এই জন্য এটাকে স্প্রেডশিট বলা, অর্থাৎ এটা ছড়ানো পাতা। আর যতটুকু আমাদের প্রয়োজন আমরা অতিরিক্ত অংশ নিয়ে কাজ করব। আর এটা হচ্ছে ফর্মুলা বার, অর্থাৎ সেল যেখানে থাকে ফর্মুলা বারে সেলের অবস্থানটা দেখানো হয়। সেল যেখানে থাকে ফর্মুলা বারে সেলের অবস্থানটা দেখানো থাকে। এটা আছে অ্যাপ কলামে, এটা F8 কলামে আসে। তাহলে এই ছোটো ঘরটা হচ্ছে সেল। আর যদি আমরা ঘরগুলোকে সিলেক্ট করি সেটা বলা হয় সেল রেঞ্জ। ঠিক আছে, তো আমরা মোটামুটি আমরা দেখে নিলাম, আমরা পরিচিত হয়ে নিলাম যে স্প্রেডশিট সফটওয়্যারটা কী এবং এখানে কী কী অংশ আছে। আর এই ক্ষুদ্র অংশগুলো হচ্ছে এই কমান্ড আইকন, এগুলো হচ্ছে রিবন। ঠিক আছে, তো আমরা এখন দেখবো স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে কীভাবে যোগ বিয়োগ কাজ করা যায়, আমরা একটু দেখে নিই। তো আমরা আবার স্প্রেডশিট সফটওয়্যারে যাব। স্প্রেডশিট সফটওয়্যারে গিয়ে আমরা কীভাবে যোগ বিয়োগ করতে হবে আমরা একটু দেখে নিই। ধরি আমরা একটা সংখ্যার যোগ বিয়োগ আমরা দেখিয়ে দিই। যে ধরলাম আমাদের যে পরীক্ষাটা হয়ে গেল, এই পরীক্ষার রেজাল্টগুলি আমরা যে যোগ করতে যাই একটা শাখার শিক্ষার্থীর রেজাল্টগুলি, আমরা একটু দেখি কীভাবে যোগগুলি সহজে করে নেওয়া যায়। আমরা একটু দেখে নিই কীভাবে আমরা যোগটা করবো। আমরা ধরলাম যখন এখানে শাখার একজন শিক্ষার্থী, তার বাংলা নাম্বার ধরে দিলাম আমরা 28, বাংলা সেকেন্ড ফ্লোর 26, ইংলিশ সেকেন্ড ফ্লোর ধরলাম আমরা 25, সেকেন্ড ফ্লোর ধরলাম 24, জেনারেল ম্যাথ ধরলাম আমরা 28। ঠিক একইভাবে বাংলা তৌসিফ আহমেদ একজন শিক্ষার্থী, সে বাংলা প্রথম পত্র ধরলাম 27 পেয়েছে, বাংলা সেকেন্ড ফ্লোর ধরলাম আমরা 28 পেয়েছে, ইংরেজি ফার্স্ট ফ্লোর ধরলাম আমরা 27 পেয়েছে, ইংরেজি সেকেন্ড ধরলাম আমরা 25 পেয়েছে, জেনারেল ম্যাথ ধরলাম আমরা 29 পেয়েছে। সাকিব আল হাসান ধরলাম আমরা একজন শিক্ষার্থী, বাংলা ফার্স্ট ফ্লোর সে 29 পেয়েছে, বাংলা সেকেন্ড ফ্লোর ধরলাম সে 28 পেয়েছে, ইংরেজি ফার্স্ট ফ্লোর ধরলাম আমরা 27 পেয়েছে, সেকেন্ড ফ্লোর দেখলাম আমরা 24 পেয়েছে, জেনারেল ম্যাথ ধরলাম আমরা 28 পেয়েছে। আরাফাত হোসেন আরেকজন শিক্ষার্থী, দেখি আমরা ধরলাম নাম্বার 28, বাংলা সেকেন্ড ফ্লোর 29, ইংরেজি ফার্স্ট ফ্লোর 28, সেকেন্ড ফ্লোর 26, জেনারেল ম্যাথ ধরলাম 27। তো আমরা আবার দেখি কীভাবে যোগ করা হয়। আমরা যোগ করার ক্ষেত্রে আমরা খেয়াল করবো, যেহেতু আমরা আগে বলছিলাম যে ছোট্ট গড়গুলির মাধ্যমে আমরা যোগ সংখ্যা বসে আমরা যোগ করবো। তাহলে এখানে এই সংখ্যাগুলো আমরা যোগ করব। যোগ করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে স্প্রেডশিট সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে যোগ করা যায়, আবার ম্যানুয়ালি যোগ করতে হয়। তো যোগ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথম কী বসাতে হবে, আমাদেরকে ইকুয়াল বা সমান চিহ্ন বসাতে হবে। তারপরে কী লিখতে হবে, সাম কথাটা লিখতে হবে। আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব,
পাওয়ার বিয়োগ আমরা কার সাথে কাজ যোগ করবো, অর্থাৎ ডি কলামের 8 নম্বর রো থেকে এইচ কলামের 8 পর্যন্ত আমরা যোগ করবো। তাহলে আমরা কি লিখে দিলাম, ডি কলামের ইন্টু এইচ 8, আমরা ব্র্যাকেট শেষ করলাম, এন্টার দিব, ফলাফলটা চলে আসবে। তাহলে আমরা শিখে আমরা দেখে গেলাম যে আমরা ডি কলামের 8 নম্বর রো থেকে এইচ কলামের 8 পর্যন্ত রো আমরা যোগ করব। যোগ করলে ওকেটা সহজে আসবে। আর বাকিগুলো আমরা কী করতে, বাকিগুলো সহজে আমরা টাইনে দিলে নিচেই যোগ হয়ে যাবে। তাহলে আমরা সহজে যোগ জিনিসটা বের করে ফেলতে পারলাম। তাহলে সেক্ষেত্রে আমরা দেখে গেলাম কীভাবে যোগ করতে হয়। অর্থাৎ একটা সংখ্যা থেকে একটা সংখ্যাগুলি যদি আর একটা সংখ্যা যোগ করার পর আমি দেখিয়ে দিলাম যে কীভাবে সংখ্যাভাবে যোগটা করা যায়। একটা যোগ করার পর বাকি সবগুলো সংখ্যা যোগ অটোমেটিক চলে আসবে ওই সূত্র প্রয়োগ করেই। একইভাবে এখানে যদি অনেকগুলি সংখ্যায় থাকে, আমরা একসাথে একটা সংখ্যা দিয়ে অনেকগুলি সংখ্যাভাবে যোগ করে ফেলতে পারি। স্প্রেডশিট সফটওয়্যার সবচেয়ে বড় সুবিধা এটাই যে এখানে গাণিতিক যে কোনো সংখ্যা বা যে কোনো হিসাব স্বয়ংক্রিয়ভাবে করে ফেলা যায় এবং মুহূর্তে করা যায় এবং দ্রুত করা যায়, এটা সবচেয়ে বড় সুবিধা। এবার আসি আমরা যদি আমরা বিয়ে করতে যাই তাহলে কীভাবে বিয়ে করবো। ধরলাম যে রোল 2 তৌসিফ আহমেদ থেকে আর রোল 1 নাজর সাকিব, তাদের টোটাল নাম্বারটা আমরা পার থেকে বের করবো যে আসলে কে কত বেশি পেয়েছে। তো আমরা একইভাবে কাজটা করতে পারি। আমরা ইকুয়াল সাম কথাটা লিখবো, দেখে ফার্স্ট ব্র্যাকেট দেব, দিয়ে আমরা কি করব যে এটা কোথায় আছে যে আই কলামের 9 নম্বর, তাহলে আই কলামের 9 থেকে বিয়োগ দেবো কাকে, এটা বিয়োগ চিহ্ন আমরা দেবো আই কলামের 8 বিয়োগ দেবো, তাহলে আই কলামের 8 আমরা বিয়োগ দিলাম, এন্টার দিলাম, ফলাফলটা চলে। তা অর্থাৎ তৌসিফ আহমেদ থেকে নাজর সাকিব 5 নম্বর কম পেয়েছে, আমরা সহজে বিয়োগ করতে পারি। তো আমরা আবার একটু দেখি যে আমরা কী করলাম যে এখানে ইকুয়াল সাম কথাটা লিখলাম, আমরা আই কলামের 8 নম্বর 9 নম্বর রো থেকে আমরা আই কলামের 8 নম্বর রো বিয়োগ দেবো, তাহলে আমাদের ফলাফলটা আমরা সহজে পেয়ে যাবো। তাহলে আমরা এভাবে বিয়োগ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা আরেকটু ব্যাপকভাবে দেখাই আমরা যে বিয়োগটা আমরা আরেকটু কীভাবে দেখাবো, ঠিক আছে, আমরা একটু ব্যাপকভাবে দেখাই যে আমরা কীভাবে বিয়োগটা করতে পারি। ধরো একটা কোম্পানি এবিসি ট্রেডিং কোম্পানি, এদের একটা স্যালারি শিট, একটা বেতন বিষয় আমরা আবার দেখাই, তাহলে আমরা যোগ বিয়োগটা আমাদের আরেকটু ধারণা হতে ভালো হবে। ধরলাম তোমাদের শরীরের জন্য আমি কাজটা একটু আগে করে রেখেছিলাম। তো এখানে ধরলাম আমরা একটা তাদের 5 জন স্টাফের বেতন, তাদের মেডিকেল অ্যালাউন্স ভাড়া টোটাল এবং তাদের পিএফ আছে 10%। তো আমরা দেখি কীভাবে এখানে যোগ বিয়োগটা সহজে করা যায়। ধরলাম তার বেসিক স্যালারি 22,000 টাকা, মেডিকেল অ্যালাউন্স ধরলাম আমি 1500 টাকা, অ্যালাউন্স ধরলাম 1500 টাকা, টোটাল। তো টোটাল কীভাবে করবো আমরা একটু আগে দেখেছিলাম, আমরা আবার টোটালটা করি, তাহলে ইকুয়াল সাম কার সাথে কাজ যোগ করবো, আমরা ডি কলামের 33 থেকে এফ কলামের 33 পর্যন্ত যোগ করবো। তাহলে ডি 33 থেকে এফ কলামের 33 আমরা এন্টার দিই, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, তাহলে ডি কলামের 33 নম্বর রো, তাহলে ডি 33 থেকে এস কলামের 33, এফ কলামের 33 আমরা ব্র্যাকেট দেব, তাহলে টোটালটা চলে আসলো। আমরা পরবর্তী একজন স্টাফ রায়হান করিম, তার স্যালারিটা দেখে আমরা ধরলাম এখানে 20,000 টাকা বেসিক স্যালারি, ধরলাম 1500 টাকা অ্যালাউন্স 1500, টোটালটা একইভাবে আমরা একসাথে করে ফেলি। ধরলাম এটা 18,000, 1,000, 1,000, ধরলাম এটা 17,500, 1,000, রায়হান করিম ধরলাম 17,000, যেহেতু আমরা একটা ফল বের করে ফেলছি, বাকিগুলি অটোমেটিক সংখ্যাভাবে চলে আসবে, বাকি ফলাফলগুলি সহজে চলে আসলো। তো কোম্পানির নিয়ম অনুযায়ী পিএফ 10% কেটে নিতে হবে, তাহলে পিএফ 10% আমরা ওই বেসিক স্যালারি থেকে 10% বাদ যাবে, অর্থাৎ বেসিক স্যালারি 10% হচ্ছে পিএফ। তো আমরা পিএফটা বের করি, তাহলে ইকুয়াল, তাহলে এখানে দেওয়া আছে কত 22,000,
কার সাথে গুণ হবে? কত পার্সেন্ট? 10%। 10 গুণ দিলাম, আর বাঘ কত? এটা বাঘ চিহ্ন 100। তাহলে 2200 টাকা, অর্থাৎ 22,000 বেশি ফেলে 2200 টাকা চলে আসলো। আমরা বাকিগুলো বের করে ফেলি স্বয়ংক্রিয়ভাবে। ইকুয়াল 5000 ইন্টু 10 ভাগ 100। তাহলে 2200 টাকা চলে আসলো। তাহলে বাইকগুলো আমি নিয়ে আসি। তাহলে এখানে হবে 18,000, 17,500, 17,000, এখন তাহলে মোট স্যালারি হলো 25,000। এখান থেকে 2200 টাকা বাদ যাবে, বাদে যে টাকাটা পায় সেটা হচ্ছে নেট স্যালারি। আমরা বিয়োগটা করি। তাহলে ইকুয়াল সাম, পার ব্র্যাকেট দিলাম, কার সাথে কার বিয়োগ হবে? অর্থাৎ জি কলামের 33 নম্বর রো থেকে এস কলামে 33 বিয়োগ হবে। তাহলে জি 33 বিয়োগ এইচ 33 লিখলাম। ব্র্যাকেট দিব, এন্টার দিব, তাহলে ফলাফলটা চলে আসলো। তাহলে বাইকগুলি স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। অর্থাৎ টোটাল বেতন থেকে আমরা পিএফ অংশটা বিয়োগ দিলে যে থাকবে সেটা হচ্ছে তার নেট স্যালারি, অর্থাৎ সেই টাকাটাই পাবে। তাহলে আমরা বিয়োগটা দেখে গেলাম কীভাবে বিয়োগটা করলাম, আর একটা বিয়োগ বের করলে বাকিগুলি স্বয়ংক্রিয়ভাবেই চলে আসে। এটাই এসপিএসসি সফটওয়্যার সবচেয়ে সুবিধা হচ্ছে এটাই, এখানে স্বয়ংক্রিয়ভাবেই কাজগুলো সহজে করা যায়। তাহলে প্রিয় শিক্ষিতা, তোমরা দেখে গেলে যে কীভাবে যোগ করতে হয়, কীভাবে বিয়োগ করতে হয়, বিয়োগ প্রক্রিয়াগুলি কীভাবে এসপিএসসি সফটওয়্যারের মাধ্যমে সহজে করা যায়। এবার আমরা আসি যে ডায়াগ্রাম মোটামুটি কীভাবে তৈরি করতে হয়। অর্থাৎ স্পেশাল ডায়াগ্রাম বলতে আমরা অনেক সময় খেলার মধ্যে দেখি যে বিভিন্ন রকম একটা ক্রিকেটের প্লেয়ারের তার বোলিং ওভারের অংশ ডায়াগ্রামের মাধ্যমে দেখায়, অথবা তার ওভার বা ব্যাটিং গড়টাও ডায়াগ্রামের মধ্যে দেখায়। তো চলো সেটা আমরা স্পেশাল সফটওয়্যারের মাধ্যমে সেটা তুলে ধরতে পারি। একজন শিক্ষার্থী তার কোন বিষয়ে কত নম্বর পেয়েছে বা কম পেয়েছে বেশি পেয়েছে সেটা আমরা, অথবা 10 জন শিক্ষার্থী যদি আমরা তথ্য তুলে ধরতে চাই যে সে কত কম পেলো বেশি পেলো, আমরা এই সফটওয়্যারের মাধ্যমে সহজে সহজে বের করে ফেলতে পারি। তো আমরা দেখি কেউ কাজটা কীভাবে করে। তো আমরা একটা ডায়াগ্রাম সফটওয়্যার আমরা বের করব কীভাবে কাজটা সহজে করা যায়। ধরলাম এখানে এই শিক্ষার্থীগুলি 5জন শিক্ষার্থী তার যে নাম্বারগুলি পেয়েছে আমরা একটু দেখি, এটাকে আমরা চিত্রের মাধ্যমে তুলে ধরবো। তো আমরা যেটা করার জন্য আমরা আগে আমরা একটা গড় করে নিব নাম্বারের, এবং আমরা প্রক্রিয়া দেখিয়ে দেব। তো আমরা এখানে যেটা আগে করে রেখেছিলাম, তা আমি দুটা বিষয় নিয়ে দেখিয়ে দিই কে কত পেয়েছে। আমরা আগে সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা যাবো ইনচার্টে ক্লিক করবো। ইনচার্টে ক্লিক করার পর আমরা এখানে বিভিন্ন রকম চিত্র দেওয়া আছে, আমরা এখান থেকে যে কোনো চিত্র নিব। এখানে আমরা যে চিত্রগুলো দেওয়া আছে আমরা চিত্রগুলো নিয়ে করতে পারি। যেমন এখানে বিভিন্ন রকম অংশ দেওয়া আছে। নাজমুল সাকিব যদি আমরা হিসাব করি, তার সে বাংলা ফার্স্ট পেপার পেয়েছিল 27, সেকেন্ড পেপার পেয়েছে 25। ঠিক একেবারে তৌসিফ আহমেদ 28 পেয়েছে হলো বাংলা ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপার হচ্ছে 29। অর্থাৎ আমরা এইভাবে বিভিন্ন তথ্যকে চিত্রের মধ্যে আমরা তুলে ধরতে পারি। আর এখানে বিভিন্ন রকম ডিজাইন দেওয়া আছে, আমরা যে কোনো ডিজাইন নিয়েও কাজটা করতে পারি। তো ডিজাইনগুলো চেঞ্জ করে আমরা কাজগুলো করে ফেলতে পারি। আমরা যে ডিজাইন নিতে চাই এখানে ক্রিয়েট করলে ডিজাইনগুলি চলে আসবে। অর্থাৎ এটার মধ্যে আমরা সহজে যে কোনো বিষয় বা যে কোনো কত পেয়েছে বা
তথ্যের পার্থক্যটা আমরা সহজে তুলে ধরতে পারি। একইভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সহজে এই বার বা ডায়াগ্রামের মাধ্যমে চিত্র আমাদের সাথে তুলে ধরতে পারে। এখানে আরও বিভিন্ন রকম চিত্র আছে, আমরা চলে এটাকে পাই চিত্রের মাধ্যমে তুলে ধরতে পারি, যে পাই চিত্র আছে আমরা চলে পাই চিত্রের মাধ্যমে তুলে ধরতে পারি, যে কে কত পেয়েছে সেটা তুলে ধরতে পারি। আবার পাই চিত্র ছাড়াও এখানে আর বিভিন্ন রকম চিত্র দেওয়া আছে, আমরা চলে বিভিন্ন রকম চিত্র দিয়ে আমরা কাজগুলি সহজে করতে পারি। তো এইভাবে আমরা যে কোনো চিত্র সহজে তুলে ধরতে পারি, সহজে স্প্রেডশিটের মাধ্যমে করে নেওয়া যায়। আবার বিভিন্ন বাজেটের ক্ষেত্রেও এই ডায়াগ্রাম ব্যবহার করে চিত্র তুলে ধরা হয়, যে কোন খাতে কত টাকা আয় ব্যয় ধরা হলো বা ব্যয় ধরা হলো সেটা তুলে দেওয়া যায়। একটা প্রতিষ্ঠানের সফলতা বা তার বার্ষিক আয় ব্যয় এসবগুলো চিত্র ডায়াগ্রাম বা চিত্রের মাধ্যমে সহজে তুলে ধরা যায়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখলে যে কীভাবে একটা ডায়াগ্রাম বা একটি চিত্রের মাধ্যমে কীভাবে তথ্যকে তুলে ধরা যায়, আমরা সহজেই সেটা দেখে দিলাম। এইভাবে আমরা যে কোনো জিনিস সহজে স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে তুলে ধরতে পারি এবং তথ্যকে সহজে আকর্ষণীয় করে তুলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তখন দেখলে যে কীভাবে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে আমরা যোগ বিয়োগ করতে পারি, তথ্যকে তুলে ধরতে পারি, কীভাবে গাণিতিক প্রক্রিয়াগুলি সহজে সংক্ষেপভাবে করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় এই ক্লাসটা দেখে বাসায় ভালো মতো অনুসরণ করো। বাসায় যদি অনুসরণ করে হয়তো আরও ভালো মতো শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেহেতু 1-2টা পরীক্ষা হয়ে গেছে, আরেকটা অন্য পরীক্ষা তোমাদের সামনে আছে, তোমরা বাসায় একটা ভালো মতো একটু অনুসরণ করো, বাসায় পড়ালেখা চালিয়ে যাও এবং আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।